জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এদিকে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। এ সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐকমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না। এদিকে 17 অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 30টি রাজনৈতিক দল ও জোট সহ প্রায় 3000 অতিথি আমন্ত্রণ পাচ্ছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে কমিশন। প্রথম পর্বে 33টি ও দ্বিতীয় পর্বে 30টি দলের সঙ্গে আলোচনা হয়। ঐকমত্য কমিশন গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময় 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদ নিয়ে কবে হচ্ছে গণভোট, বিশ্লেষকরা বলছেন এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত দলগুলোর। যদিও নির্বাচনের দিনে নয়, তার আগেই গণভোট করা ভালো বলে মত তাদের। সনদের নোট অফ ডিসেন্ট সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মালিকের প্রতিবেদন। 3 ভাগে মোট 8 মাসের লম্বা সেশনের পর শেষ হয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা। এখন আছে মূলত গণভোটের সময়, এর প্রক্রিয়া আর এতে কি কি বিষয় থাকবে, এই 3 বিষয়ে। আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব? আমরা সিদ্ধান্তের অপেক্ষায় থাকি, তারপরে দেখব। বিএনপি ও তার মিত্ররা চায় নির্বাচনের দিন গণভোট। অন্যদিকে জামায়াত, এনসিপি এবং বেশ কিছু ডানপন্থী দল গণভোট চায় নির্বাচনের আগে। আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবার দায়িত্ব এখন সরকারের। কোন পথে হাঁটবে সরকার, প্রশ্ন ছিল আইন ও নির্বাচন বিশেষজ্ঞদের কাছে। দেশের বাজেট প্রণয়ন, ট্যাক্স আদায় থেকে শুরু করে সমস্ত কিছু, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, অনেক আইন সংস্কার হচ্ছে। তো এত কিছুর ব্যাপারে আমরা যদি সরকারের কর্তৃত্ব মেনে নেই, একটা গণভোটের তারিখের ব্যাপারে নিশ্চয়ই আমরা মেনে নিব। যেহেতু এটা সরকারের কোর্টে চলে গেছে, এখন সরকার কোন পথে যাবে সেটা একটা প্রশ্ন বটে আর কি। আমার ধারণা সরকার বিএনপি যে লাইনে হাঁটবে সেই লাইনে হাঁটার সম্ভাবনাই বেশি। আলোচনায় আসা সংবিধান সংশ্লিষ্ট 19টি বিষয়ের মধ্যে অনেকগুলোতেই রয়েছে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট। কি হবে এর সমাধান, এমন প্রশ্নে শরীফ ভূঁইয়া জানান এ নিয়ে তারা কমিশনকে দিয়েছেন আলাদা প্রস্তাব। যদি আমরা ভিন্ন মতের বিষয়গুলো আলাদা করে ফেলি, আলাদাভাবে জনগণের মতামত চাই, তাহলে যেগুলোতে ভিন্ন মত নাই সেগুলো আলাদাভাবে করা যেতে পারে। তোগুলো সংস্কার প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আপনি এই ব্যাপারে কি মনে করেন সেটা একটা অংশ। আরেকটা অংশ হলো এই সংস্কারগুলোর ব্যাপারে ভিন্ন মত আছে, কিন্তু আপনি একজন নাগরিক হিসেবে কি মনে করেন। তবে নোট অব ডিসেন্টকে গণভোটে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দেখছেন না সাব্বির আহমেদ। নোট অফ ডিসেন্ট দিছে, এগুলো গণভোটে যাবে কেন? নোট অফ ডিসেন্টই তো মানুষ বুঝবে না। আপনাকে তো এটা একটা প্রশ্ন আকারে দিতে হবে, ফর্মুলেট করে। এইটা সংসদে আলোচনা হতে পারে, বড় জোর একটা সাংবিধানিক আদেশ দিয়ে সংসদে নিয়ে যেতে পারে। ওইটার জন্য গণভোটটা আমি খুব একটা জরুরি মনে করি না, বরং যেটা ঐক্যমত হয়েছে এটার উপরে গণভোট হইতে পারে। এরই মধ্যে সনদে কারা সই দেবে, দলগুলো সই তালিকা পাঠিয়েছে ঐকমত্য কমিশনের কাছে। কিছু দাবি দেওয়া থাকলেও দলগুলো ঠিকই সনদে স্বাক্ষর করবে বলেও বিশ্বাস এই বিশেষজ্ঞের। জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা না তাহলে এটা স্বাক্ষর না করলে আর গণভোট দিয়ে কি হবে? ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করছে 7টি ইসলামী দল। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এই 5 দফা দাবির মধ্যে আর কি রয়েছে এবং কারা এই মানববন্ধন করছেন, কি বলছেন তারা? আপনি বলছেন 7টি ইসলামী দল, 7টি ইসলামী দলের মধ্যে এই মুহূর্তে আমরা দেখছি দৈনিক বাংলা মোড়ে জামাতে ইসলামীর পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছে। একই সাথে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 7টি দল তারা এই বিক্ষোভ এবং মানববন্ধন করবেন। এবং তাদের যে 5 দফা মূলত সেই 5 দফা দাবিগুলো আমরা একটু এখানে যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে একজন নেতা রয়েছেন, সভাপতি রয়েছেন খিলগাঁও সবুজবাগ মুগদা উন্নয়ন পরিষদে, আমরা তার কাছ থেকে একটু জানবো এই আপনাদের দাবিগুলো কি কি, এবং এবার তো তৃতীয়বারের মতো দাঁড়িয়েছেন, মানে আসলে শেষ পর্যন্ত কতদিন লাগবে এই দাবি বাস্তবায়ন হতে?
সম্মানিত দর্শক শ্রোতা এবং দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত 5 দফা দাবির ভিত্তিতে আজকের এই মানববন্ধন। এই 5 দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের স্বীকৃতি এবং আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লে ফিল্ড এবং যে সকল নির্বাচনে যাতে সুষ্ঠু অবাধ হয় সেজন্য সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের যারা গণহত্যাকারী তাদের দৃশ্যমান বিচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার এই দাবিতে আজকের এই মানববন্ধন ঢাকা মহানগরীর উদ্যোগে যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই এই দাবি অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে নেবে, মেনে নেবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 72% মানুষ এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমর্থন জানিয়েছে। ইতিমধ্যে একাধিক জরিপ হয়েছে, সকল জরিপের ফলাফল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই দেশের জনগণ, ভোটারেরা পিআর পদ্ধতি চায়। কারণ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আগামীতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আগামী সরকার একটি টেকসই সরকার রূপান্তরিত হবে এবং যেই সরকারে প্রত্যেক দলের অংশগ্রহণ থাকবে। সেই হিসাবে আগামী সরকার বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য মানবিক জীবন যাপনের জন্য একটি কল্যাণ রাষ্ট্র রূপান্তরিত করতে পারবে। সেজন্য আমাদের দাবি বাংলাদেশের এই সকল শ্রেণী পেশার মানুষের তথা 72% মানুষের মতামতকে শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আজকের মধ্যেই এই পিআর পদ্ধতির দাবি মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সাজিদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এ বিষয়ে আরো খবর রাখছেন আমাদের আরেক সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ইমতিয়াজ, আমরা শুনছিলাম সাজিদের কাছ থেকে, আপনার কাছে মানববন্ধনের আর কি খবর আছে? রাজধানীর কোন কোন এলাকায় তাদের এই মানববন্ধন হচ্ছে? ভবনে আমরা কিন্তু জামাত ইসলামের যে 5 দফা দাবি আদায়ের, যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ তাদের যে 5 দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা কিন্তু সকাল 10টার পর থেকে দেখেছি যে জামাত ইসলামের যারা নেতাকর্মী আছে তারা এই মৎস্য ভবন এলাকাতে অবস্থান করছে এবং তাদের যে এই যে 5 দফা যে দাবি আছে এই দাবিটা তাদের গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত তারা এই মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা আছে। এবং আরও কিছু এই যে জামাত ইসলামের যে আজকের যে কর্মসূচি, এটা কিন্তু তাদের 3য় দফার কর্মসূচি। এর আগেও জামাত ইসলামী গত অক্টোবরে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং পরবর্তী এই মাসে তারা গণসংযোগের মতো কর্মসূচি পালন করেছে এবং এটা 3য় দফার তাদের কর্মসূচি এটা হচ্ছে। এবং এই কর্মসূচিতে আমরা এখানে কিছুক্ষণ পরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসার কথা এবং তিনি আসলে বক্তব্য দেবেন তাদের যে 5 দফা দাবি আছে এই বিষয়ে। তো আমাদের ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে আমরা পরবর্তীতে আরো কিছু তথ্য পেলে আমরা আপনাদেরকে জানাবো। এই ছিল রাজধানীর মৎস্য ভবন থেকে আমার কাছে সর্বশেষ। ইমতিয়াজ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ প্রসিকিউশনের পক্ষে সোমবার 2য় দিনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল অপরাধের ভিডিও চিত্র উপস্থাপনের পাশাপাশি অপরাধের বিস্তৃতি তুলে ধরেন। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাইদের বাবাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সর্বমোট সাক্ষ্য দিয়েছেন 54 জন সাক্ষী। এ বিষয়ে আরো খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় 3য় দিনের যুক্তিতর্কের নতুন আর কোনো খবর আছে কিনা আপনার কাছে, এবং এছাড়া আর কোন মামলার কার্যক্রম আছে?
আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি, যেখানে 3 জন আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এই 3 আসামির বিরুদ্ধে মামলার কিন্তু একেবারে শেষ পর্যায়ের যে অভিযোগ গঠনের পর যুক্তিতর্ক উপস্থাপন সাক্ষ্য গ্রহণের শেষে তৃতীয় দিনের মতো আজকে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং এই মামলায় যে 3 জন আসামিদের মধ্যে একজন আসামি যিনি গ্রেপ্তার আছেন, যিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তাজুল রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এবং এই 3 আসামিদের বিরুদ্ধে কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রত্যেক দিন বেলা 11:30টার পরে এই কার্যক্রম শুরু হয় এবং সরাসরি বাংলাদেশ টেলিভিশন ওই ফেসবুক পেজ রয়েছে যে প্রসিকিউশন, সেখানে সম্প্রচার করা হয়। আজকেও সেটা যথারীতি যথাসময় শুরু হবে এবং গতকালকে পর্যন্ত সাবমিশনে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে আওয়ামী লীগের বিগত 15 বছরের সরকারের যে শেখ হাসিনার আমলে তিনি বলেছেন যে দাবি তুলেছেন তার যে দুঃশাসন, তিনি কিভাবে বিরোধী শক্তিকে দমন করেছেন, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ অন্যান্য যে অপশাসন সব কিছু তুলে ধরেছেন এবং এই জুলাই অভ্যুত্থানের যে মামলা ঘটনা, সেই ঘটনা যে সিস্টেমেটিক কীভাবে সারা দেশে অপরাধ সংঘটিত হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি নানান ধরনের ভিডিও ফুটেজ দেখিয়েছেন, শেখ হাসিনার অডিও বার্তা দেখিয়েছেন। তো আজকেও শুরু হবে এবং সেখানে আসামি পক্ষের 2 আসামি শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের পলাতক যে 2 আসামি, তাদের পক্ষের যে আইনজীবী আমির হোসেন, তিনিও এই ট্রাইব্যুনালে উপস্থিত থাকেন এবং আজকেও সেই শুনানি হবে। এর বাইরে একটি মামলার কথা মেহজাবিন আপনাকে জানাচ্ছি যে ট্রাইব্যুনাল 2-এ আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, আপনি জানেন যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু অন্য একটি মামলায় ট্রাইব্যুনালে তার বিচার কাজ চলমান রয়েছে, তদন্ত। এর বাইরে কুষ্টিয়ার যে জুলাই অভ্যুত্থানের ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল এবং সেখানে 6 জন যে মৃত্যু হয়েছিল, শহীদ হয়েছিল, সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলায় আজকে ট্রাইব্যুনাল 2-এ অভিযোগ গঠনের শুনানির উপর রয়েছে এবং এই মামলায় ইনুর উপরে অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে আজকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল যে চেয়ারম্যান, উনি আজকে সেই আদেশ দেবেন ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা। ট্রাইব্যুনালের এই মামলার কার্যক্রমের বাইরে, ট্রাইব্যুনালের বাইরে কিন্তু আজকে মায়ের ডাক নামে যার একটা সংগঠন রয়েছে, যাদের পরিবার স্বজনরা বিগত সরকার আমলে গুম বা নিখোঁজ হয়েছিল, তাদের যে সংগঠন মায়ের ডাক, তারা আজকে এই ট্রাইব্যুনালের বাইরে বেলা 11টার পর একটা মানববন্ধন কথা রয়েছে এবং সে বিষয়ে যেহেতু গুমের ঘটনা এখানে একটা মামলা রয়েছে, তারা হয়তো সেই বিষয়ে আজকে হয়তো মানববন্ধন করবে। সব মিলিয়ে এখন পর্যন্ত মেহজাবিন এই হচ্ছে আমার কাছে ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ খবর। সৈকত, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সহায়তার প্রশংসা করে রোমের মেয়র রবার্তো গুয়ালতেরিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এছাড়া আলাদা আরেক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে পূর্ব আফ্রিকার জিবুতি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুল কাদির কামিল মোহাম্মদ। বৈঠকে মেয়র গুয়ালতেরি রোমের বহু সাংস্কৃতিক সমাজে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে আমন্ত্রণ জানান জিবুতির প্রধানমন্ত্রী। সাক্ষাতে 2 নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল 2 দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জিবুতিতে বাংলাদেশের সফল ক্ষুদ্র ঋণ মডেলের অনুসরণ, আঞ্চলিক ভূ রাজনীতি এবং রোহিঙ্গা সংকট। এছাড়া সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং উইয়ের সঙ্গেও। জামিন পাওয়া ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সহজ করতে অনলাইন বেল সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইউএনডিপির আয়োজনে নতুন আইনজীবীদের ইন্টার্নশিপ অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভবিষ্যতে দেশে আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই ইন্টার্নশিপের আয়োজন করা হয়। উপদেষ্টা জানান, জামিন পাওয়ার আগে 12টি ধাপ অতিক্রম করতে হয়, অনেক ধাপে টাকাও দিতে হয়, তাই ভোগান্তি কমাতে এই অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে, যা জামিন প্রক্রিয়া দ্রুত ও সহজ করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 3 দফা দাবিতে আজ মার্চ টু সূচি পালন করবেন এমপি, বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য উৎসব ভাতার দাবি আদায় রবিবার দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে আছেন তারা।
আন্দোলনকারীদের ওপর রবিবার পুলিশি হামলার প্রতিবাদে সোমবার থেকেই লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন তারা। তবে এই কর্মবিরতি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পালন হচ্ছে, আবার কোথাও হচ্ছে না। ঢাকাসহ বিভিন্ন জেলার বেশ কিছু প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হচ্ছে। এদিকে দেশের সব সরকারি কলেজে কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব সরকারি বেসরকারি কলেজে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল অপু। এখন কি কর্মসূচি চালাচ্ছেন শিক্ষকরা এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। শিক্ষকদের কিন্তু আজকে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শান্তিপূর্ণ যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন। ঠিক 12টার দিকে তাদের এখান থেকে কিন্তু মার্চ টু সচিবালয়ে তারা গতকাল যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটি কিন্তু তারা আর 45 মিনিট পরে এখান থেকে কিন্তু রওনা দেওয়ার কথা রয়েছে। তারা যেটি বলছেন যে সরকারকে তারা যে সময় দিয়েছেন গতকালকে, কিন্তু তারা বলেছিলেন যে সরকারকে আজকে দুপুর 12টা পর্যন্ত তারা সময় দিয়েছেন যে সরকার যদি তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয় তাহলে তারা আজকে সচিবালয়, তাদের যে মার্চ টু সচিবালয় সেটি কিন্তু তারা পালন করবেন। আমরা কিছুক্ষণ আগে শিক্ষক কর্মচারী সংগঠনটির যে সদস্য সচিব রয়েছেন তিনি যেটি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যতটুকু সময় রয়েছে অর্থাৎ 1 ঘন্টার মতো, এই 1 ঘন্টার মধ্যে তাদের দাবি দেওয়া যেগুলো রয়েছে সরকার যেন প্রজ্ঞাপন আকারে সেগুলো মেনে নেন, সেই বিষয়টি কিন্তু তিনি বারবার জোর দিয়ে বলেছেন। তবে এখন পর্যন্ত দুঃখিত দর্শক, অপুর সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাকে আমরা শুনতে পাচ্ছিলাম না, সে কারণে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম। বুধবার সকাল 9টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকাল 4টা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে 5 অনুষদ ভবনের 15টি কেন্দ্রে মোট 60 কক্ষে 700টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি অনুষদে ডিন, রিটার্নিং অফিসার ও বিভাগের সভাপতি, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন ম্যাজিস্ট্রেট। বুথগুলোতে থাকবে সিসিটিভি নজরদারি এবং বাইরে এলইডি স্ক্রিনে সম্প্রচার হবে ভোট কার্যক্রম। এমনকি 2 ধাপে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। আর আজ থেকে পরিচয়পত্র ছাড়া বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারবে না কেউই। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা সহ বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড বহন করা বাধ্যতামূলক করা হয়েছে। চাকসু নির্বাচনের প্রস্তুতির আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, ভোটের প্রস্তুতি নিয়ে কি বলছে নির্বাচন কমিশন? পাশাপাশি প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন? সাধারণ শিক্ষার্থীরাও বা কি বলছেন? মেহেজাবিন, রাত পেরোলেই আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসু ইতিমধ্যেই কিন্তু গতকাল আনুষ্ঠানিকভাবে প্রচারণার সময় শেষ হয়েছে। ফলে আজকে প্রচারণার কোনো বিষয় আমরা লক্ষ্য করছি না। তবে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ ভোটার যারা, তাদের মধ্যে আমরা একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করছি। আমরা এখানে সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি আজকে যদিও ক্লাস পরীক্ষা রয়েছে, তবে শিক্ষার্থীদের মধ্যে সবার মুখে মুখে কিন্তু আগামীকাল যে চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচনের কথা আমরা লক্ষ্য করেছি। এখানে দেখলাম আমরা বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতার কাজ করছিলেন, তাদের মধ্যেও একটা উৎসব কাজ করছে। তারা যেটি বলবার চেষ্টা করছেন যে দীর্ঘ 35 বছর পর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ফলে তারা যেমন প্রথমবার ভোট দিয়ে এখানে প্রতিনিধি নির্বাচন করার একটি আকাঙ্ক্ষা যেমন তাদের মধ্যে রয়েছে, পাশাপাশি আগামীকাল একসঙ্গে অনেক শিক্ষার্থী এবং যেহেতু এখানে অনেক গণমাধ্যমের উপস্থিতি রয়েছে, সবার মধ্যে কিন্তু আমরা উৎসব লক্ষ্য করছি। একটু যদি বলি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদেরকে যে পরিসংখ্যান জানানো হয়েছে, মোট এখানে 27,000-এরও বেশি ভোটার রয়েছে। তার মধ্যে অধিকাংশ ভোটারই কিন্তু অনাবাসিক, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থেকে তারা ভোটাররা আসবেন। তাদের জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে, অতিরিক্ত 2টি শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, কিছু বাসের ব্যবস্থা করা হয়েছে, যেন অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা নির্বিঘ্নে এসে ভোট প্রদান করতে পারেন। এখানে কেন্দ্রীয় সংসদে 26টি পদের বিপরীতে 415 জন প্রার্থী রয়েছেন। এছাড়া আরও 14টি হল এবং একটি হোস্টেল সংসদ রয়েছে, যেখানে মোট 493 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল সকাল 9টা থেকে 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ
ওএমআর পদ্ধতিতে হবে। এখানে প্রার্থীদের নামের পাশে গোল চিহ্ন একটি বৃত্ত থাকবে, সেই বৃত্ত ভরাট করে কিন্তু ভোট প্রদান করতে হবে, যেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি। এখানে ক্যাম্পাসের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও বাণিজ্য অনুষদ ভবনে ভোট গ্রহণ হবে। 5টি ভবনের মোট 60টি কক্ষে প্রায় 700টি বুথ স্থাপন করা হয়েছে। এই বুথগুলোতে মূলত ভোট গ্রহণ হবে। এবং এখানে নতুন একটি বিষয় যেটি বলবার বিষয়, যে দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু চাকসু ভবনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন তিনি সাংবাদিকদের বলেছেন যে মোট ব্যালট পেপার হবে 4 পৃষ্ঠার, এর মধ্যে হল ও হোস্টেল সংসদের ব্যালট পেপার 1 পৃষ্ঠার, বাকিগুলো কেন্দ্রীয় ছাত্র সংসদের ব্যালট পেপার। এখানে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দেবার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে ধরনের প্রস্তুতি দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার জানিয়েছেন যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিশেষ কোনো ব্যতিক্রম না ঘটলে তারা নির্বিঘ্নে আসলে চাকসু নির্বাচন সমাপ্ত করতে চান। আগামীকাল যেহেতু সকাল থেকে ভোট গ্রহণ, আমরা এখানে রয়েছি, কালকেও হয়তো কি পরিবেশ থাকে, কি পরিস্থিতি থাকে, ভোটারদের মধ্যে বা কি বিরাজ করে, আমরা সেসব হয়তো আমাদের সংবাদ সংযোগগুলোতে তুলে ধরতে পারবো। মেহেজাবি, সাকিব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাকসু নির্বাচনের প্রস্তুতির খবর নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। এই মুহূর্তে কথা বলছেন দুদক চেয়ারম্যান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। এই বিষয়টা আমার চেয়ে খুব ভালো বলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই প্রক্রিয়ার সাথে আমরা পদ্ধতিগতভাবে পদ্ধতিটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা মানে এটা এগুলি আমাদের সংবাদপত্রে এসছে। আমরা একটা ছোট উদাহরণ দিই। আমাদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার যে প্রপার্টিগুলি এগুলি আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, চিহ্নিত করতে পারলেই কি এর টাকা সব আমরা পাবো? ইউরোপ আমেরিকাতে বাড়িঘর করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে মূলত একটা অংশ হচ্ছে লিজ হোল্ড, সেখানে লিজ মানি প্রদান করা। বাংলাদেশের বাইরে যেমন এই মামলাটাতেই এমিরাটসের একটা ব্যাংক থেকেও তারা টাকা নিয়েছে কিংবা আত্মসাৎ করেছে, তারাও তো দাবিদার। এই সমস্ত দাবি মানের মধ্যে আমাদের দাবিটাও একটা দাবি। আমরা এখানে আশা করবো যে আমরা আমাদের দাবি, ন্যায্য দাবিটা প্রতিষ্ঠা করতে পারবো। আর যেটা বাস্তবতা, যে আমার পকেট থেকে একবার টাকা যদি বেরিয়ে যায়, আপনারা নিজেরাই যদি টাকা ধার দেওয়ার পরে সেই ধার তিনি যদি দিতে আগ্রহী না হন, কতটা অজুহাত তিনি খুঁজে বের করেন। যেসব দেশে টাকা আমাদের অর্থ গেছে, এর মধ্যে কতগুলি দেশ, যেমন ধরেন ক্যামেন আইল্যান্ড, এটা হচ্ছে টাকা পাচারের স্বর্গ। তো তারা তো এই টাকা দিয়ে তারা জীবন ধারণ করে, তারা তো এই টাকাটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান আমাদের সাথে কাজ করছে। আমাদের সাথে ব্রিটেনের এনসিএ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি, তারাও। এটা আমি এখনই সুনির্দিষ্ট এবং স্পষ্টভাবে কিছু বলতে পারবো না। আমরা আশাবাদী যে আমরা কিছু অন্তত ফেরত পাবো। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর সন্দেহে অনার্স পড়ুয়া ইয়ামিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে ৭১-এর অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত ইয়ামিনের নামে থানায় কোনো অভিযোগ বা মামলা ছিল না। তবে পিটিয়ে হত্যার পর নিহত তার নামে দেয়া হয় ছিনতাইয়ের মামলা। মৃত মানুষের নামে কিভাবে মামলা হলো, এই প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ। দেখুন আশিক মাহমুদের বিশেষ প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুরে গত সেপ্টেম্বর মাসের শুরুতে এভাবেই ছিনতাইকারী সন্দেহে পেটানো হয় ৬ জনকে। এদের মধ্যে 3 জনের জীবন প্রদীপ নিভে গেছে, বাকিরাও জীবন মৃত্যুর সন্দিক্ষণে। নিহতদের মধ্যে একজন ইয়ামিন, যিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আদরের সন্তানকে হারিয়ে দিনরাত এভাবেই বিলাপ করে চলেছেন ইয়ামিনের মা। খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা উদ্যানের চন্দ্রিমা হাউজিংয়ের জোড়া ব্রিজের পাশে ইয়ামিন সহ 2 জনকে পেটানো হয়। পরে তাদের নিথর দেহ বেঁধে রাখা হয় এই ব্রিজের রেলিংয়ে। ধরছে ওই পাশটা, তো ওই খালি প্লটটা ওই পাশটা থেকে, আর ওখান থেকে লোকজন মারতে ওদিক নিয়ে
গেছে। পরিবারের সদস্যরা বলছেন ঘটনাস্থলের পাশেই এই তালা কোম্পানির লোকদের সাথে বাকবিতণ্ডার জেরেই পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয় কলেজ শিক্ষার্থী ইয়ামিনকে। ওই যে ছিনতাই করে থাকে তার পুরো পাবলিকে মালা পুরো বডিতে, আর এদিকে শুধু মনে করেন ফেস নিয়ে কেন মারবো, শুধু মুখে মারছে? জি মারছে। এখানে যে আপনি বলতেছে যে টালা কোম্পানির লোকে মনে করেন ওরে মারছে, কোনো আচার বিচার না করে, কোনো গার্জিয়ান পক্ষ না ডেকে আইন রাত্রে উড়ে দিত, তার এভাবে জানে মাইরা ফেলাইলো। এটি আমি ঠিক থাকতে পারতাছি না, আমার মাথা ঠিক নেই। তাদের এমন বক্তব্যের কিছু সত্যতাও মিলেছে ৭১-এর অনুসন্ধানে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ইয়ামিনকে পেটানোর আগে এভাবেই দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয় তালা কারখানার লোকজন। ইয়ামিনকে যখন পেটানো হয় তখন ঘটনাস্থলেই ছিলেন তালা কোম্পানিতে চাকরিরত এই সোহান। তার সাথে কথা বলে পাওয়া গেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সোহান জানায় ইয়ামিনকে পেটানোর আগে কোম্পানির ম্যানেজার রুবেল এসে সবাইকে ডেকে নিয়ে যায়। পরে ছিনতাইকারী সন্দেহে পেটানো হয় ইয়ামিন সহ দুজনকে। আমাদের ফ্যাক্টরির একজন মিস্ত্রি রুবেল ভাই নাম, তাকে আটকাইছিল ব্রিজের উপর, বলছিল শুধু যে বাসা কই, এতটুকু শুনছি আমি যে বাসা কই, বলে এখানে ফ্যাক্টরিতে কাজ করি। তো তারপর ওনাকে ছেড়ে দিছে। তারপর উনি ফ্যাক্টরির সামনে আসে ওনারই কিছু লোকজন ছিল, আসার পর বলে আমাকে আটকেছিল ছিনতাইকার, তো চল ওদেরকে ধরি। তো আমি হাত মুছতেছি, সেই মুহূর্তে আমি দেখতেছি যে গেটের সামনে ওরা জড়ো হয়েছে সবাই, আরও পাবলিক আসছিল। তো জড়ো হয়েছে, তো আমি হাত মুছতেছি, আমি আসতে চাইতেছি আর কি ওদের কাছে, যে দেখি কী হয়েছে। তো আমি আস্তে আস্তে ওরা দৌড় দিছে সবাই ওদেরকে ধরার জন্য। তো দৌড় দিছে, আমিও ওদের পিছে পিছে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমি ওদের হাতে মনে করেন লাঠি ছোড়া ছিল, ধরতে গেছে, যেহেতু লাঠি ছোড়া তো থাকবেই। টালা কোম্পানি ওই লোকে জিজ্ঞেস করছি কেন মাসে, তখন উনি বলছে যে ওখান দিয়ে আমরা হাইটে দিতেছিলাম, আমাকে ম্যানেজার ওরা জিজ্ঞেস করছে যে এই আপনি থাকেন কই। তখন ওই ম্যানেজারই করতে লাগছে, ম্যানেজারই করতে লাগা, ম্যানেজার তো কোম্পানিতে ফোলাবাইন খবর দিছে, ধরবো কোন খবর দেওয়ার মতো ফোলাবাইন না, দশ ছিনতাইকারী এই আমি মনে করেন এই কোন এই এনে ফেলার এরা নিয়ে মাসে মারার পর নিয়ে ওই জায়গায় ঝুলাইছে টালা কোম্পানির লোক। ইয়ামিন কি সত্যিই ছিনতাইকারী ছিল, জানতে চাই আমরা। শুরুতেই আমাদের গন্তব্য মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। নথিপত্র ঘেঁটে দেখা যায় গত আগস্ট মাসে এই কলেজের অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিল ইয়ামিন। তার এমন মৃত্যুতে হতবাক শিক্ষক শিক্ষার্থীরা। ওই দিন আমি ভার্সিটিতে গেছিলাম কিন্তু ও যায় নাই, তারপর মানুষ চক্রান্ত কইরা ওরা মারা হয়েছে। জি না, ও এরকম কোনো কিছু কাজের সাথে জড়িত ছিল না। ওরা মনে করেন পুরো ষড়যন্ত্র করে মারা হয়েছে, কারণ ছোটবেলাতে আমরা একসাথে পড়ি, আর আমাদের ব্যাপারে থানা একটা অভিযোগ আজ পর্যন্ত আসে না। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, তার নামে যে মিথ্যা অপবাদটা দিয়েছে এটার বিচার চাই আমরা। অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল সে, এতদিনে তার নামে যে কোনো নালিশ বা কোনো মামলা এই টাইপের কোনো কথা আমাদের কানে কিন্তু আসেনি। শিক্ষার্থী তো প্রমাণিত হয়নি যে সে আসলে ছিনতাইকারী কিনা। তো এই ক্ষেত্রে তো অবশ্যই এটা হচ্ছে আমাদের শিক্ষক মহল বলেন, শিক্ষার্থীরা বলেন, আমরা তো এটা আশা করি না। ইয়ামিন লেখাপড়ার পাশাপাশি টিউশনি করত। তার ফাইল ঘেঁটে দেখা যায় রক্তদানকারী সংগঠন বাঁধনের সদস্যও ছিলেন তিনি। ইয়ামিন যে এলাকায় ছোটবেলা থেকে বেড়ে উঠেছে, সেখানে গিয়ে জানতে চেয়েছিলাম ইয়ামিন কি ছিনতাইকারী ছিলেন। 10 থেকে 15 বছর ধরে আমরা এই একলগি, এবং ওরা যে জায়গায় থাকে আমরা ওই জায়গায়, আমাকে গ্রাম মনে করেন দেশ সব আমরা এক জায়গার মানুষই। ওরকম ধরনের কোনো রিপোর্ট আর আসে না, আর এরকম ধরনের কৈফত কেউ কোনো একটা কারোর সাথে মারামারি জর্গও না। ওরকম ছেলেটা এত ভদ্র। ছোটোর তেনে দেখছি ওরা এইবারে এই বিল্ডিংটাতে আসলে ইয়ানতেন, আবার এই বিল্ডিংয়ে গেছে বালে দেখছি, কোনোদিন কেউ লাগে মারপিটতে না ফিটাফিটি মারামারি দেখলাম না, কিছু না। ওই ভালো ছিল, ঠিক আছে, এই ধরনের কোনো লোকই না। উল্টা উল্টা কখনো দেখি না, এরকম একটা লোক ছিল একজনের বিপদ হলে হয় ধরে যেত, কিন্তু কখনো কেতন 2 টাকা মারও না, কেতন খায়ও নাই। মৃত্যুর আগে ইয়ামিনের নামে কোনো মামলা বা অভিযোগ ছিল কিনা তা জানতে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করি আমরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৭১কে নিশ্চিত করেন ইয়ামিনের নামে থানায় আগে কোনো মামলা ছিল না। তবে ইয়ামিনকে পিটিয়ে হত্যার পর তার নামে একটি ছিনতাই মামলা হয়েছে। কিভাবে হলো এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। ক্যামেরার সামনে কথা না বললেও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইয়ামিন হত্যার বিষয়টি তদন্ত করে আসল রহস্য উদ্ঘাটন করতে কাজ চলছে। আশিক মাহমুদ, ৭১।
ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।